আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে হচ্ছে যে আমরা তোমাদের ফিজিক্সের একটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে শব্দ ও তরঙ্গ। এই চ্যাপ্টারটা আজকে আমরা ওয়ান শট এমসিকিউতে টোটাল যে এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট যত এমসিকিউগুলো আছে সেগুলো হচ্ছে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। 1 নম্বর এমসিকিউতে বলছে যে 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম ভরের একটি ইটের টুকরো ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে? কোশ্চেনটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 24 সালে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি দেওয়া আছে আমাদের। 1 মিটার লম্বা একটি সুতা, আচ্ছা তার মানে এল দেওয়া আছে, ভালো কথা। 30 গ্রাম ভরের এম দেওয়া আছে। একটি ইটের টুকরো ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে? দোলনকাল বা পর্যায়কালরে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা সবাই সূত্র জানি। সূত্রটা কি? টি ইকুয়ালস টু 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি। পর্যায়কালের একটা সূত্র আমরা কিন্তু জানি, পর্যায়কাল বা দোলনকালের একটা সূত্র হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি। এল হচ্ছে কি? এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য ডিভাইডেড বাই জি। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? তো এখানে আমাদের পর্যায়কাল বা দোলনকাল টি এটা চাইছে নির্ণয়, আর হচ্ছে রুট ওভার অফ এল হচ্ছে কি কতটুকু লম্বা এটা, আর হচ্ছে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো আমাদের কিন্তু এমটা লাগতেছে না, এটা তোমাদের হচ্ছে হুদাই দিয়ে রাখছে, হোয়াট এভার। তো এখন আমরা হচ্ছে বের করি এটা 2 পাই ইন্টু রুট ওভার অফ 1 ডিভাইডেড বাই জি হচ্ছে কত? 9.8। তো এটা যত মান আসবে সেটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তো আমরা সলভ করি। আচ্ছা, 2.007 সেকেন্ড আসছে, 2.007 সেকেন্ড। আচ্ছা, তো 2.007 সেকেন্ড, তো এখানে তো 2.007 এই মানটা তো নাই। সবচেয়ে কাছাকাছি যে মানটা আছে সেটা হচ্ছে 2 সেকেন্ড। তো একের আনসার হচ্ছে খরগোশ, একের আনসার হচ্ছে খরগোশ 2 সেকেন্ড। হ্যাঁ, তারপর 2 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে নিচের কোন সম্পর্কটি সঠিক? কোশ্চেনটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 24 সালে আসছে। তো এখানে কি কি আছে? অভিকর্ষ ত্বরণ জি, কার্যকর দৈর্ঘ্য এল, মানে প্রত্যেকটাতে জি টি স্কোয়ার এল এরকম একটা সম্পর্ক আছে। অর্থাৎ টি হচ্ছে কি পর্যায়কাল, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। অর্থাৎ সূত্রটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পর্যায়কালের সূত্র মানে অ্যাপ্লাই হচ্ছে। তো চারটা সূত্র দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে পর্যায়কালের সূত্রটা অ্যাপ্লাই হবে। অর্থাৎ টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এখন এরকম একটা অপশন আমি দেখছিলাম, এই যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি। বি কেয়ারফুল, এটা এখানে কিন্তু রুট ওভার অফ জি বাই এল, কিন্তু সূত্রে কিন্তু রুট ওভার অফ এল বাই জি, ঠিক আছে? তো এখন তাহলে আমরা এরকম ফরম্যাট কিভাবে মিলে দিতে পারি? দেখি উভয় পাশে স্কোয়ার করি, কারণ এই যে বাকি এটা না হয় বুঝলাম যেটা হবে না, কিন্তু বাকি যে অপশনগুলো আছে সেগুলোতে কিন্তু প্রত্যেকটা স্কোয়ার স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করি? উভয় পাশে বর্গ করি বা স্কোয়ার করি, বা টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই জি। উভয় পাশে বর্গ করছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, জিটাকে এখানে রাইখা, যেহেতু একটা দুইটা, হ্যাঁ দুইটা ম্যাথে জি এর সম্পর্ক আছে, তাহলে আমরা জি এর সম্পর্কটা আগে দেখি যে এটা ঠিক হয় কিনা। তাহলে আমি একটা কাজ করলাম, বা জিটাকে কি করলাম, জিটাকে এই সাইডে রেখে দিছি, জিটাকে এক পাশে রেখে এইগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিছি, অর্থাৎ 4 পাই স্কোয়ার এল কে এই পাশে পাঠিয়ে দিছি। তাহলে থাকে হচ্ছে 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। ওকে, তাহলে সম্পর্কটা কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে ঘোড়া নাম্বারের সাথে। কিভাবে? জি ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই টি স্কোয়ার। অর্থাৎ আমি বলতে পারি যে অতএব জি ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার, এটাকে আলাদা লিখলাম, ইন্টু এল বাই টি স্কোয়ার। অর্থাৎ এই লাইনটা আর এই লাইন তো একই ব্যাপার, ঠিক আছে? তাহলে এটার আনসার হবে কি? ঘোড়া। অর্থাৎ জি ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই টি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর আনসার হচ্ছে ঘোড়া, 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই টি স্কোয়ার। ওকে, তারপর 3 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে নিচের কোন সমীকরণটি সঠিক? কোশ্চেনটা আসছে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24 সালে আসছে। তো এই জি ইকুয়ালস টু, এটা তো অনেকটা অপরিচিত লাগে, জি ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। হ্যাঁ, টি স্কোয়ার, হ্যাঁ এইটাই কিন্তু আমরা তখন সলভ করছি। অর্থাৎ সূত্রগুলো দেখে চারটা ভিন্ন ভিন্ন রকমের দেওয়া থাকলেও আমরা কিন্তু এই সূত্রটা এখন পারার কথা, যে যখনই আমি জি দেখছি জি ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার, অর্থাৎ পর্যায়কালের সূত্রটাকে উভয় পাশে কি করছি? বর্গ করছি। বর্গ করে জিটাকে এক পাশে রেখে অন্যটাকে, মানে জিটাকে এক পাশে রেখে 4 পাই স্কোয়ার এলটাকে অন্য পাশে পাঠিয়ে দিছি। দেন হচ্ছে আমরা এই সম্পর্কটা পাইছি, অর্থাৎ জি ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই টি স্কোয়ার। অর্থাৎ এই যে মানে সম্পর্কটা পাইলাম সেটাই হচ্ছে কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ এই সম্পর্কটা সঠিক, জি ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, অর্থাৎ খরগোশ। 3 এর আনসার হচ্ছে আমাদের খরগোশ।
আচ্ছা 4 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে কি বলে? চিটাগং বোর্ড 19 সালে আসছে। আচ্ছা স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থা, যেমন আমি যদি বলি সরণ, স্পন্দনরত কণার হচ্ছে সরণ, তারপর হচ্ছে বেগ, ত্বরণ, এগুলোই তো সামগ্রিক অবস্থা। তো এই সামগ্রিক অবস্থাটাকে বলে হচ্ছে দশা। দশা, ঠিক আছে। স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে বলে হচ্ছে মূলত দশা বলে, ঠিক আছে। আচ্ছা তো এটার আনসার হবে হচ্ছে ক, এটার আনসার হচ্ছে ক। তারপর হচ্ছে 5 নম্বর এমসিকিউতে বলছে যে কম্পাঙ্কের মাত্রা কোনটি? আচ্ছা তো কম্পাঙ্কের সূত্রটা আমরা কি জানি যে, আচ্ছা কোশ্চেনটা আসছিল ময়মনসিংহ বোর্ড 20 সালে আসছে। তো কম্পাঙ্কের সূত্রটা কি? F = 1/t। টি মানে কি? টি মানে হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কালের একক কি? পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তো 1 বাই নিচে কি বসবে? সেকেন্ড। অর্থাৎ এই এখন যদি আমি সেকেন্ডটাকে উপরে নিতে চাই তখন কিভাবে বসাইতে হবে? s⁻⁻1 বাপ কি পার সেকেন্ড, ঠিক আছে, পার সেকেন্ড। তো কম্পাঙ্কের মানে কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের এসআই একক হচ্ছে পার সেকেন্ড বা হার্জ। এই পার সেকেন্ডকে বলা হয় হার্জও বলা হয়, ঠিক আছে, পার সেকেন্ড বা হার্জ। তো এখন এই যে পার সেকেন্ড বা হার্জ, তো এখন আমি হার্জটাকে দিয়ে না ডিল করে আমরা হচ্ছে এখন পার সেকেন্ডটাকে ডিল করি। তো সেকেন্ড হচ্ছে কিসের এসআই একক? সময়ে বা টাইমের। তো টাইমের যে ক্যাপিটাল যে প্রথম যে লেটারটা ক্যাপিটাল টি, সেটা লিখে t⁻⁻1 বা t⁻1 বা t⁻। এটা হচ্ছে কি? কম্পাঙ্কের মাত্রা। তাহলে এটার আনসার হচ্ছে আমাদের গরু, t⁻ বা t⁻1। এরপর হচ্ছে আমাদের 6 নম্বরে বলছে, 6 নম্বর এমসিকিউতে যে কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কিরূপ? কোশ্চেনটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 17 সালে আসছে। তো কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক যদি আমি বের করতে চাই, তো আমি এখান থেকে বলতে পারি যে F = কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে যে সম্পর্কটা সেটা কি? সূত্র আকারে আমরা যেটা শিখছি, F = কি 1/t। অর্থাৎ যদি আমি কম্পাঙ্ক বাড়াই তাহলে পর্যায়কাল কমবে, অথবা আমি যদি পর্যায়কাল বাড়াই, পর্যায়কালের মান বাড়াই, তাহলে হচ্ছে কম্পাঙ্কের মান কমবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, খরগোশ। 6 আনসার হচ্ছে খরগোশ, ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো তারপর আমাদের পরে যে এমসিকিউটা সেটাতে হচ্ছে আমাদের বলছে যে 7 নম্বর এমসিকিউ যে কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে? তো কম্পাঙ্ক কি কি নিয়ে ডিল হচ্ছে? কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে কোনটি কমবে? আচ্ছা দশা, পর্যায়কাল। আচ্ছা তো পর্যায়কালের সূত্রটা তো আমরা এটা দিয়ে চেক করি ফার্স্টে। কোশ্চেনটা আসলে সিলেট বোর্ড 17 সালে, ঠিক আছে। তো কম্পাঙ্ক F = আমরা জানি কি 1/t। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে যদি কম্পাঙ্ক বাড়ানো হয়, যদি কম্পাঙ্কের মান যদি আমরা বাড়াই তাহলে হচ্ছে পর্যায়কালের মান কি কমবে। অর্থাৎ কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস একটা বাড়াইলে একটা কমবে। এখন বলছে যে কম্পাঙ্ক বৃদ্ধি করছে, কোনটা কমবে? আর আমরা দেখতেছি যে অপশনে পর্যায়কাল আছে, তাহলে পর্যায়কাল দিয়ে ফার্স্টে চেক করলাম। তো চেক করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এটাতেই মিলে গেছে। কারণ আমরা যদি কম্পাঙ্কের মান বাড়াই তাহলে হচ্ছে আমাদের পর্যায়কালের মান কমবে। তাহলে এটার আনসার হবে হচ্ছে গরু, পর্যায়কাল। ওকে, তো 8 নম্বর এমসিকিউতে বলছে যে তরঙ্গে ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে? আচ্ছা তরঙ্গ যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ, এরা কি হয়? এদের হচ্ছে মানটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমাদের কম্পাঙ্ক যে থাকে, কম্পাঙ্ক চেঞ্জ হয় না, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। তাহলে এটার আনসার হচ্ছে কম্পাঙ্ক হবে। কুমিল্লা বোর্ড 22 সালে আসছে। তো 8 আনসার হচ্ছে ঘোড়া। 9 নম্বর এমসিকিউতে বলছে যে নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? এটা আমরা সিকিউ ক্লাসে করে আসছি। কুমিল্লা বোর্ড 23 সালে আসছে কোশ্চেনটা। যে আমরা দেখছিলাম কি যে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ কে ছিল? শব্দ তরঙ্গ। এবং শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হইতো এবং কি সমান্তরালে হইতো মানে। তো এখন কথা হচ্ছে যে শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ। শব্দ তরঙ্গ একই সাথে বলা যায় যে এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ। তাহলে হচ্ছে আমাদের 9 নম্বর আনসার হচ্ছে ঘোড়া, শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে এক প্রকারের অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা 10 নম্বর এমসিকিউতে বলছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের সাথে কিভাবে অগ্রসর হয়? যশোর বোর্ড 17 সালে আসছে। তো কিছুক্ষণ আগে আমি ব্যাপারটা বলছি, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেমন অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গের একটা এক্সাম্পল বলছিলাম যে শব্দ তরঙ্গ। এরা মূলত কি করে? কম্পনের যে মানে এই সমস্ত তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ যেমন একটা এক্সাম্পল দিচ্ছে যে শব্দ তরঙ্গ, এই সমস্ত তরঙ্গ কম্পনের সাথে সমান্তরালে, অর্থাৎ কম্পনের যে দিক ওই দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। তাহলে এটা হবে কি, কিভাবে অগ্রসর হয়? সমান্তরাল ভাবে, ঠিক আছে।
আচ্ছা, তারপর 11 নম্বর এমসিকিউতে বলছে যে পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 সেন্টিমিটার, একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সেন্টিমিটার। কোশ্চেনটা আসছে হচ্ছে যশোর বোর্ড 19 সালে আসছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে পরপর দুটি তরঙ্গ শীর্ষ, অর্থাৎ এই একটা তরঙ্গ শীর্ষ, এই একটা তরঙ্গ শীর্ষ, তাহলে এই তরঙ্গ শীর্ষ আর এই তরঙ্গ শীর্ষ কি পরপর তরঙ্গ শীর্ষ। তাহলে পরপর দুটি তরঙ্গ শীর্ষের যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা কি আমরা কি জানি, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, তার মানে ল্যামডা ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। এখন ওরা বলছে যে 2 সেন্টিমিটার হলে একটি তরঙ্গ শীর্ষ পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব, অর্থাৎ এই যে একটা তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গ শীর্ষটার পরবর্তী তরঙ্গ পাত কোনটা, এইটা। তাহলে এতটুকু যদি 2 সেন্টিমিটার হয়, দেখেই বলা যাচ্ছে যে এই এতটুকু কত 1 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ ল্যামডা বাই 2 ইকুয়ালস টু 2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 অর্থাৎ ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। তাহলে আমাদের আনসার কত আসবে, আনসার হবে হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের আনসার। এরপর 12 নম্বর এমসিকিউতে বলছে 2 কিলোহার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ লোহার পাইপে 5130 মিটার পার সেকেন্ড বেগে সঞ্চালিত হলে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। কোশ্চেনটা আসছে হলো চিটাগং বোর্ড 22 সালে আসছে, ঠিক আছে। তো 2 কিলোহার্টজ কম্পাঙ্ক, এটা কি এফ এর মান দেওয়া আছে, শব্দ লোহার পাইপে এত মিটার পার সেকেন্ড 5130 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ দেওয়া আছে, সঞ্চালিত হলে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা, ল্যামডা ইকুয়ালস টু হোয়াট, তাহলে কি নিয়ে সম্পর্ক, ভি এফ ল্যামডা। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, কি জানি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, কিন্তু আমাদের তো ভি চাই না, চাইছি কি, চাইছি হচ্ছে ল্যামডা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা ল্যামডা ইকুয়ালস টু এটাকে এই সাইডে কি আর গুণন করে দিলাম, অর্থাৎ ভি বাই এফ। এখন ভি এর মান দেওয়া আছে কিসে, ভি এর মান 5130 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এসআই এককেই দেওয়া আছে। তাহলে আমি লিখলাম 5130, কিন্তু আমাদের যে কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক কিন্তু এসআই এককে নাই, কম্পাঙ্কের এসআই একক হচ্ছে পার সেকেন্ড বা হার্জ, কিন্তু এখানে কিন্তু হার্জ, শুধু হার্জ দেওয়া নাই, কিলো হার্জ দেওয়া আছে। তার মানে কিলো হার্জকে আমাদের কিসে নিতে হবে, হার্জে নিতে হবে। তার মানে কিলো মানে কি, কিলো মানে হচ্ছে 1000 বা 1000, ঠিক আছে। তাহলে 2 ইন্টু কি হবে, নিচে 2 ইন্টু 1000 হবে, অর্থাৎ আমরা কিলো হার্জকে হার্জে নিলাম। তো এখন হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা হিসাব করি, 5130 ডিভাইডেড বাই 2 ইন্টু 1000, 2.565, হ্যাঁ, অর্থাৎ 2.57, অপশনে ছিল 2.57 মিটার, মানে প্রায় 2.57 মিটার, এটা অপশনে ছিল, ঠিক আছে। তো 13 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630 কিলোহার্টজ এ অনুষ্ঠান সম্প্রচার করে, অর্থাৎ এটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এফ, এবং রেডিও তরঙ্গের বেগ দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ ল্যামডা চাইছে। তাইলে আমরা দেখতেছি যে ভি এফ ল্যামডার মধ্যে সম্পর্ক কোনটা, আমরা জানি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তো এখান থেকে আমরা বলতে পারি যে বা ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ, এবং ভি এর মান আমরা কত দেখছি, ভি এর মান দেখছি এটা এসআইটি দেওয়া আছে 3 × 10⁸, আর হচ্ছে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 630 কিলো হার্জ, এটা কিন্তু কিলো হার্জ কিন্তু এসআইতে না, হার্জ হচ্ছে এসআই একক, হার্জ হচ্ছে এসআই একক। তাহলে আমাদের কিলো হার্জকে এসআইতে নিতে হবে, অর্থাৎ কিলো হার্জকে হার্জে নিতে হবে, অর্থাৎ 630 যেটা আছে এটা লিখলাম 630, আর কিলো মানে কি 10, মানে 1000 বা 1000, অর্থাৎ 10 কিউব, ওকে। তাহলে এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আনসার। আচ্ছা, দেখি আমরা ম্যাথটা করি, 3 × 10⁸ ডিভাইডেড বাই 630 × 10 কিউব, হ্যাঁ 476.19 মিটার, 476.19 মিটার খরগোশ। 13 আনসার হচ্ছে আমাদের খরগোশ, 476.19 মিটার। আচ্ছা, 14 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়, যশোর বোর্ড 15 সালে আসছে। আচ্ছা, কম্পাঙ্ক আর হচ্ছে আমরা পর্যায়কালের হচ্ছে কিছুক্ষণ আগে সম্পর্ক দেখছি যে যদি আমাদের কি হয়, এফ সমানুপাতিক, মানে এফ সমান 1/t, অর্থাৎ যদি কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে পর্যায়কাল কমে, এই সম্পর্কটা দিয়ে আমরা তো এটাই পাই। তাহলে আমরা বলতে পারি যে যদি পর্যায়কাল, মানে যদি কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে পর্যায়কাল কমবে, কিন্তু এখানে পর্যায়কাল বেড়ে যায়, যেটা হবে না, তার মানে এই সম্পর্কটা আমরা এখানে প্রয়োগ করতে পারতেছি না। আবার আমরা কিন্তু আরেকটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে কি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, সবাই জানি আমরা। তো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা যদি হয়, কম বেশি আমরা সবাই কিন্তু এটা জানি। তো ভি ইকুয়ালস টু যদি এফ ল্যামডা হয় তখন কিন্তু আমরা বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়ে দেখি, বা
ল্যামডা ইকুয়ালস টু এটাকে এফটাকে যদি এই সাইডে নিয়ে আসি, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ। অর্থাৎ যদি শব্দের কম্পাঙ্ক বাড়ে তাহলে তরঙ্গদৈর্ঘ্য কি হবে? তরঙ্গদৈর্ঘ্য যদি কমে যায়, তরঙ্গদৈর্ঘ্য কমে গেলে কম্পাঙ্ক বাড়বে। তাহলে এটার আনসার হবে খ, খরগোশ। তরঙ্গদৈর্ঘ্য কমে গেলে, যদি তরঙ্গদৈর্ঘ্য কমে যায় তখন কি হবে? কম্পাঙ্ক বাড়বে, কারণ তরঙ্গদৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আচ্ছা, যদি আমরা মনে করো যে তোমরা এটাকে আরেকটা লাইন বাড়াই এইভাবে লিখতে পারো, যদি বেগ ধ্রুবক হয় তখন হচ্ছে আমরা বলতে পারি যে কি, যে ল্যামডা সমানুপাতিক 1/f। দ্যাট মিনস ল্যামডা ব্যস্তানুপাতিক, মানে তরঙ্গদৈর্ঘ্য ব্যস্তানুপাতিক কম্পাঙ্ক, মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো অর্থাৎ যদি আমরা কম্পাঙ্ক বাড়াই তাহলে মানে কম্পাঙ্ক বেড়ে গেলে তরঙ্গদৈর্ঘ্য কি হবে? তরঙ্গদৈর্ঘ্য কমে যাবে। অর্থাৎ বা অন্যভাবে বলতে পারি, যদি তরঙ্গদৈর্ঘ্য কমে যায় তাহলে কম্পাঙ্ক বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরের এমসিকিউতে আমাদের বলছে 15 নম্বর এমসিকিউতে একটা চিত্র দেওয়া আছে, এই বরাবর দেওয়া আছে বিস্তার, আর হচ্ছে এই বরাবর দেওয়া আছে সময়। আচ্ছা, বলছে যে চিত্র অনুসারে তরঙ্গটির কম্পাঙ্ক কত, অর্থাৎ এফ ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে? কোশ্চেনটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 20 সালে আসছে। তো এখন কথা হচ্ছে, আমরা জানি যে কোনো একটা তরঙ্গ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে এখানে আসছে, অর্থাৎ এইতে যে সময় নেয়, অর্থাৎ কোনো একটা তরঙ্গ একবার মানে পূর্ণ স্পন্দন দিতে যে পরিমাণ সময় নেয় সেটাই হচ্ছে কি পর্যায়কাল। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর সময় দেওয়া আছে, অর্থাৎ পর্যায়কাল হচ্ছে কি, পর্যায়কাল হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড। হ্যাঁ, একটা পূর্ণ স্পন্দন দিতে, এই তরঙ্গটার একটা পূর্ণ স্পন্দন দিতে সময় লাগছে হচ্ছে এই যে এই পর্যন্ত যে একটা এই দিল পূর্ণ স্পন্দন, এই পূর্ণ স্পন্দন দিতে কতটুকু সময় লাগছে? 0 সেকেন্ড থেকে এতটুকু, মানে 2 সেকেন্ড। অর্থাৎ পর্যায়কাল টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। আবার আমরা কম্পাঙ্ক চাইছি, তাহলে কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে আমরা তো সম্পর্ক জানি যে এফ ইকুয়ালস টু 1/t, অর্থাৎ 1/2, দ্যাট মিনস 0.5 হার্টজ। 0.5 হার্টজ। ওকে, তো কম্পাঙ্ক হচ্ছে খরগোশ 0.5 হার্টজ। তো তারপর আমাদের যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে 16 নম্বর এমসিকিউতে বলছে যে একটি শব্দের পর্যায়কাল, মানে পর্যায়কাল টি দেওয়া আছে 5 × 10⁻⁴ সেকেন্ড এবং শব্দের বেগ দেওয়া আছে 320 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? কোশ্চেনটা আসছে হচ্ছে যশোর বোর্ড 17 সালে আসছে। ঠিক আছে? তো এখন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চাইছে, ল্যামডা ইকুয়ালস টু হোয়াট? এখানে দেওয়া আছে টি, পর্যায়কাল টি দেওয়া আছে, তারপর হচ্ছে বেগ ভি দেওয়া আছে, আর হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু হোয়াট এটা চাইছে। তো এখন আমরা একটা ব্যাপার জানি মনে মনে, সেটা হচ্ছে কি জানি, যে ভি ল্যামডা আর এফ এর মধ্যে একটা সম্পর্ক জানি, সেটা কি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। কিন্তু আমাদের তো এফ দেওয়া নাই, তাহলে এখন আমরা কিভাবে ম্যাথটা সহজে করতে পারি? মানে এফ বা কম্পাঙ্ক কিন্তু দেওয়া নাই, কিন্তু পর্যায়কাল দেওয়া আছে। তো পর্যায়কাল টি যদি দেওয়া আছে, যদি আমরা এই পর্যায়কালটাকে সূত্রে ফেলা, মানে পর্যায়কাল এবং কম্পাঙ্কের যে সূত্রটা আছে বা সম্পর্কটা আছে সেটাতে ফেলায় যদি আমরা এফটা বের করে নিই তাহলে এই ম্যাথটা করাটা একদম ইজিয়ার হয়ে যাবে আমাদের জন্য। তো সেটাই আমি করি। তো এখানে আমি লিখলাম যে এফ ইকুয়ালস টু 1/t, অর্থাৎ কম্পাঙ্কটাকে বের করে নিই, তাহলে 1/t এর মান হচ্ছে কত? 5.8 × 10⁻⁴। তাহলে আমরা দেখি আনসার কত, মানে এখানে কত আসে। 1/5.8 × 10⁻⁴, তাহলে আমাদের এখানে আনসার আসে হচ্ছে 1724 সামথিং। আচ্ছা, 1724 ধরলাম, এত হার্টজ। ঠিক আছে? তা হার্টজ বা পার সেকেন্ড একই কথা। তো এখন হচ্ছে আমাদের বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা কত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বা ল্যামডা ইকুয়ালস টু v/f। ওকে, তাহলে ভি এর মান কত? এসআইতেই দেওয়া আছে 320 ডিভাইডেড বাই আমাদের যে এফ পাইলাম, এফ কত? 1724। তো এখন আমরা দেখি আনসার কত। 320 ডিভাইডেড বাই 1724, আমাদের আনসার আসে হচ্ছে 0.19। হ্যাঁ, 0.19 মিটার। এটাই এমসিকিউতে আনসার দেওয়া ছিল, 0.19 মিটার, মানে প্রায় 0.19 মিটার। আচ্ছা, তো 17 নম্বর এমসিকিউতে বলছে যে শব্দের বেগ ভি দেওয়া আছে 320 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য 250। এটা কিন্তু এসআইতে না, সেন্টিমিটার কিন্তু এসআইতে না। দৈর্ঘ্যের এসআই একক কি? তরঙ্গ দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। ঠিক আছে? তো এটাকে আমাদের কি মাস্ট মিটার নিয়ে করতে হবে। 250 সেন্টিমিটার হলে পর্যায়কাল টি কত? আচ্ছা, ভালো কথা। টি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে। এখন ভি ল্যামডা আর এফ এর মধ্যে আমরা সম্পর্ক জানি, সেটা আমাদের সেই চিরচেনা জাতীয় সূত্র ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তো এখন আমরা যদি এফ এর মানটা বের করি প্রথমে, এরপর যদি সেটাকে আমরা সমীকরণে ফেলায় কি করি, টি এর মানটা বের করে ইজিলি ফেলতে পারবো। ঠিক আছে? কোশ্চেনটা আছে ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে।
আচ্ছা, তো এখন হচ্ছে আমি ম্যাথটা তাহলে করি। আমরা কি জানি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি বের করব, এফ এর মানটা বের করি, কারণ এফ এর মানটা বের করতে পারলেই আমরা হচ্ছে টি ইকুয়ালস টু 1/f এই সূত্রে ফেলে ইজিলি আনসার বের করতে পারবো। তো সেটা আমি করতেছি। তাহলে হচ্ছে এফ এর মানটা বা এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে ভি এর মানটা কত, 340 ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডার মান হচ্ছে 250। বি কেয়ারফুল, এখানে কিন্তু সেন্টিমিটার না, তো এটাতে কিসে নিতে হবে, 250 সেন্টিমিটার মানে কি 250 ইন্টু 10⁻⁻2 মিটার, অথবা আমরা একদম ডিরেক্ট বলতে পারি যেহেতু 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 200 সেন্টিমিটার 2 মিটার মানে 250 সেন্টিমিটার মানে 2.5 মিটার। ওকে, 2.5 এত মিটার, মানে এসআইতে নিয়ে করছি, মাস্ট এসআইতে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ইকুয়ালস টু 340 ডিভাইডেড বাই 2.5, তাহলে এখানে কত আসে 136, 136 একক কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ বা পার সেকেন্ড, তো আমি হার্জ লিখলাম 136 হার্জ। তাহলে আবার আমরা কি জানি যে যেটা আমাদের কোশ্চেনে চাইছে টি, হ্যাঁ, টি ইকুয়ালস টু 1/f, অর্থাৎ 1/136, তাহলে এটা যেটা আসবে সেটাই আমাদের আনসার, 1/136। তো আনসার আসে হচ্ছে 7.35 ইন্টু 10⁻³ পর্যায়কালের একক কি সেকেন্ড, এত সেকেন্ড, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমি আশা করতেছি আমাদের এই এমসিকিউগুলো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 18 নম্বর এমসিকিউ, তার 18 নম্বর যে এমসিকিউ সেটাতে আমাদের বলছে যে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ, কোশ্চেনটা আসছে চিটাগাং বোর্ড 24 সালে। আচ্ছা, শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, এরপর তরল মাধ্যমে, আর সবচেয়ে কম হচ্ছে গ্যাসীয় মাধ্যমে, ঠিক আছে। তো 18 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ হবে হচ্ছে কোনটায়, কঠিন মাধ্যমে, অর্থাৎ 18 আনসার হচ্ছে ক, কঠিন মাধ্যমে। 19 নম্বর এমসিকিউতে বলছে যে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে কম, রাজশাহী বোর্ড 15 সালে আসছিল কোশ্চেনটা। তো সবচেয়ে কম হচ্ছে গ্যাসীয় মাধ্যমে, সবচাইতে বেশি শব্দের বেগ সবচাইতে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, তারপর হচ্ছে তরল মাধ্যমে, আর সবচাইতে কম হচ্ছে গ্যাসীয় মাধ্যমে, গ্যাসিয়াস মাধ্যম, গ্যাসিয়াস মিডিয়াম বা গ্যাসীয় মাধ্যমে। ওকে, তো 20 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে শব্দানুভূতির স্থায়িত্বকাল কত, কোশ্চেনটা আসছে হচ্ছে, আচ্ছা তো তার আগে একটা ব্যাপার আমি বলে রাখি যে 19 নম্বর এমসিকিউতে বা 19 নম্বর কোশ্চেনে আমাদের বলছে কি, 19 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে কম, তো আমি বলছি যে গ্যাসীয় মাধ্যম হলো সবচেয়ে কম, কিন্তু অপশনে আরেকটা জিনিস আছে শূন্য মাধ্যম। এখন অনেকেই তোমরা অনেকেই হয়তো মনে মনে ভাবতে পারো যে শূন্য মাধ্যম কেন হইল না, এর কারণ হচ্ছে শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালনই হবে না, শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালনই হবে না, অর্থাৎ শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য মাস্ট মাধ্যমের প্রয়োজন হয়, শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য মাস্ট মাধ্যমের প্রয়োজন হয়, শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালনই হবে না, তাইলে হচ্ছে ওর দেখা যাচ্ছে যে ওর বেগ আবার আসবে কোত্থেকে, ঠিক না, সঞ্চালন যদি হইতো তাহলে তো বুঝলাম যে এটার বেগ আছে। তো কথা হচ্ছে যে এই জন্য শব্দের বেগ সবচেয়ে কম হচ্ছে গ্যাসীয় মাধ্যমে, আর সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, ঠিক আছে। আর যদি শূন্য মাধ্যমে বলে তখন আর যদি বলে যে শব্দ কোন মাধ্যমে সঞ্চালিত হয় না, তখন হচ্ছে আমরা দেখাবো শূন্য মাধ্যম, ঠিক আছে। ওকে, আর যদি বলে যে শব্দের বেগ সবচেয়ে কম কোন মাধ্যমে, তাহলে গ্যাসীয় মাধ্যমে, আর যদি বলে যে শব্দের বেগ সর্বোচ্চ কোন মাধ্যমে, তাহলে কঠিন মাধ্যমে, ঠিক আছে। তো তারপর হচ্ছে বলছে যে শব্দানুভূতির স্থায়িত্বকাল কত, 20 নম্বর কোশ্চেন বা 20 নম্বর এমসিকিউতে বলছে যে শব্দানুভূতির স্থায়িত্বকাল কত, কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 20 সালে। তো শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, বা এই কোশ্চেনটা এইভাবে দিতে পারতো যে 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড যেই কথা, 0.1 সেকেন্ড একই কথা। তোমরা ক্যালকুলেটর করে দেখো, 1/10 মানে 0.1 সেকেন্ড, রাইট। অর্থাৎ এর মানে বোঝাচ্ছে যে 0.1 সেকেন্ড, ধরলাম আমার কানে একটা শব্দ আসলো, ওই কানে যে শব্দটা আসলো, শব্দটা আসার সাথে সাথেই হচ্ছে কানে, মানে যে শব্দটা আসলো সেটা সাথে সাথেই চলে যায় না, ওটা রেস্ট থাকে। রেস্ট কতক্ষণ পর্যন্ত থাকে, 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। এই জিনিসটা কি বলা হয়েছে যে শব্দানুভূতির স্থায়িত্বকাল, ঠিক আছে। আর এই 0.1 সেকেন্ড সময়, অর্থাৎ যতটুকু সময় মানে কানে আমাদের রেস্টটা থাকে, তার মধ্যে যদি অন্য শব্দ আসে তাহলে সেই অন্য শব্দটা আমরা মানে শুনি না। কথা হচ্ছে ওই রেস্টটা কেটে যাওয়ার পর যে নতুন করে যে শব্দটা আসবে, অর্থাৎ 0.1 সেকেন্ড একটা শব্দ আসলো, 0.1 সেকেন্ড কমপ্লিট হইলো, তারপর যে নতুন শব্দটা আসবে সেটা আমরা একদম ভালোভাবে ক্লিয়ারলি স্মুথলি শুনতে পারবো, ঠিক আছে। তো শব্দানুভূতির স্থায়িত্বকাল কি, অর্থাৎ কোনো একটা শব্দ আমরা শুনলাম, সেটার রেস্টটা আমাদের কানে যতক্ষণ পর্যন্ত থাকে, এবং সেই যতক্ষণ বলতে কতক্ষণ, সেই সময়টাই হচ্ছে
স্থায়িত্বকাল এবং সেই সময়টা হচ্ছে 0.1 সেকেন্ড, ঠিক আছে। তো তারপর হচ্ছে 21 নম্বর এমসিকিউতে বলছে যে নিচের কোন মাধ্যমে শব্দ দ্রুত চলে? পানি, পারদ, লোহা, হাইড্রোজেন। এটা হবে হচ্ছে লোহা, গরু লোহা। এখন কথা হচ্ছে ঢাকা বোর্ড 24 সালে আসছে এমসিকিউটা। তো কথা হচ্ছে যে এইটার জন্য, শুধু এইটার জন্য না, আমাদের 5-6টা মান মনে রাখা লাগবে, ঠিক আছে, বেগের সঞ্চালনে। সেগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই এই 5-6টা মনে রাখবে মাস্ট, ঠিক আছে। সেটা হচ্ছে বাতাসে হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বাতাসে শব্দের বেগ। তারপর হচ্ছে এটা যদি পারদে বলি, পারদে হলো 1450 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে পানিতে হচ্ছে 1493। তোমাদের জাস্ট অনলি 5-6টা ইজিলি মনে রাখতে পারবো তোমরা ইনশাল্লাহ। পানি হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে লোহাতে হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড। 5টা মনে রাখো। লাস্ট হচ্ছে হীরাটা হচ্ছে সবচেয়ে বেশি শব্দের বেগ, হীরাতে শব্দের বেগ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 12,000 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এই এমসিকিউটাতে যদি তাহলে এই যে এমসিকিউটা ছিল এখানে আমাদের যদি হচ্ছে লোহা না থাকে, অপশনে লোহাও আছে হীরাও আছে, তাহলে আমরা কোনটা তাকাবো? অবশ্যই হীরা তাকাবো, ঠিক আছে। আচ্ছা, তো 22 নম্বর এমসিকিউতে বলছে যে নিচের কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে? হাইড্রোজেন, লোহা, পারদ, পানি। এখানে কিন্তু হীরা নাই, হীরাটা সর্বোচ্চ। তার আগে কি দেখছিলাম আমাদের যে 5টা মনে রাখছি, তার আগে কি লোহা, ঠিক আছে। আবার লোহা কিন্তু কি কঠিন, ঠিক আছে। তাহলে আমরা দেখি বুঝতে পারছি যে কঠিন লোহা, তাহলে লোহা দাগাই দিই। কিন্তু হীরাও কিন্তু কঠিন, তো হীরা আর লোহার মধ্যে যদি সম্পর্ক আসে তখন কিন্তু মাস্ট আমাদের হীরা দাগাইতে হবে, ঠিক আছে, কারণ হীরাতে শব্দের বেগটা বেশি। এবার বলছে পারদের শব্দের বেগ কত? এই যে একবার আসছে, আচ্ছা, আগেরটা হচ্ছে ঢাকা বোর্ড 23 সালে আসছিল, খুব সম্ভবত 23 সালে আসছিল, রাইট। আচ্ছা, তারপর 23 নম্বর এমসিকিউ হচ্ছে, সেটাতে আমাদের বলছে যে পারদের শব্দের বেগ কত? চিটাগাং বোর্ড 22 সালে আসছে। তো পারদের শব্দের বেগ এই যে বলতে না বলতে কিন্তু চলে আসছে এই মান, 1450 মিটার পার সেকেন্ড। বা হয়তো তোমরা কেউ যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দাও, এরকম আসার সম্ভাবনা আছে, বা অন্য যে কোনো বোর্ড, ময়মনসিংহ বোর্ড অথবা যশোর বোর্ড অথবা কুমিল্লা বোর্ড, যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, এরকম কোশ্চেন আসার সম্ভাবনা আছে। দিয়ে দিল যে পানিতে শব্দের বেগ কত? 1493 মিটার পার সেকেন্ড, অথবা দিল যে বায়ুতে কত? 330 মিটার পার সেকেন্ড। চলে আসতে পারে। এই 5টা তোমরা মাস্ট মনে রাখবা, ঠিক আছে, ওকে। আচ্ছা, 24 নম্বর এমসিকিউতে বলছে যে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? কোশ্চেনটা আসছিল সিলেট বোর্ড 20 সালে আসছে, ঠিক আছে। তো শব্দের বেগ বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি কঠিন হিসাবে কি লোহা আছে, তারপর হচ্ছে হীরা আছে। তো কথা হচ্ছে লোহা এবং হীরা, কিছুক্ষণ আগে কিন্তু বলছি যদি হীরা থাকে তখন কিন্তু আমাদের মাস্ট হীরা লাগাইতে হবে। কারণ কি? কারণ লোহা অপেক্ষা হীরাতে শব্দের বেগ বেশি। দেখছিলাম কি যে 12,000 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো হীরা। তারপর 25 নম্বর এমসিকিউতে বলছে যে শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি কত? কোশ্চেনটা আসছে ময়মনসিংহ বোর্ড 20 সালে আসছে। এখন আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে শূন্য মাধ্যমে কি হয়? শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালনই হয় না, তাহলে আবার ওর বেগ কোথা থেকে আসবে, ঠিক আছে। তাইলে 25 নম্বর এমসিকিউর মান কি হবে? 0 মিটার পার সেকেন্ড। কারণ শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালনই হয় না, কারণ শব্দ সঞ্চালনের জন্য মাস্ট মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে যদি শূন্য মাধ্যম হয় তখন তো শব্দ সঞ্চালিতই হবে না, তাহলে ওর বেগ তো মানে প্রশ্নই আসে না আসার। তো 0 মিটার পার সেকেন্ড, ওকে। 26 নম্বর এমসিকিউতে বলছে যে নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম? দিনাজপুর বোর্ড 19 সালে আসছে। তো শব্দের বেগ সবচেয়ে কম হচ্ছে গ্যাসিয়াস মিডিয়াম, এটা আমরা একদম ফার্স্টেই বলছিলাম। তো দেখি গ্যাসিয়াস কোনটা আছে? হ্যাঁ, গ্যাসিয়াস একটা আছে। কোনটা? প্রাকৃতিক গ্যাস। তো এটার আনসার হচ্ছে খরগোশ। 27 নম্বর বলছে যে কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততম চলে? যশোর বোর্ড, কোশ্চেনটা আসছিল যশোর বোর্ড 22 সালে। তো আমরা একটা সূত্র জানি যে ভি সমানুপাতিক রুট ওভার টি, ওকে। অর্থাৎ যদি তাপমাত্রা যদি বেশি হয় তখন কি শব্দ সঞ্চালনের বেগ মাস্ট বেশি থাকবে। তাহলে কথা হচ্ছে যেই ঋতুতে তাপমাত্রা বেশি সেই ঋতুতেই তো মানে শব্দ কি মানে ওই ঋতুতেই তো বায়ু মাধ্যমে কি হবে? শব্দ দ্রুত চলবে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি যে কোন মাধ্যমে তাহলে আমাদের তাপমাত্রা বেশি হচ্ছে বসন্তকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল। তাহলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, তাহলে তাপমাত্রা বেশি থাকলে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, মানে বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক, তো তাহলে অবশ্যই যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে বেগটাও শব্দ সঞ্চালনের বেগটাও মাস্ট কি হবে? বেশি থাকবে। তাহলে যেহেতু গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, তাহলে গ্রীষ্মকালে শব্দ যে সঞ্চালন হবে সেটা দ্রুত হবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ শব্দ সঞ্চালনের যে বেগ সেটা কি, বা অন্যভাবে বলতে পারি শব্দ কি দ্রুততম সময়ের মধ্যে চলবে, ঠিক আছে। তাহলে এটার আনসার হবে হচ্ছে আমাদের খরগোশ, গ্রীষ্মকাল। পরে 28 নম্বর এমসিকিউতে বলছে যে বাতাসের শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড ভি এবং প্রতিধ্বনি শোনার সময় 1.5 সেকেন্ড টি হলে
উচ্চ এবং প্রতিফলক তলের মধ্যবর্তী দূরত্ব কত? দিনাজপুর বোর্ড 17 সালে আসছে। তো তোমরা যারা আমার সিকিউ ক্লাস করছো তোমরা কিন্তু দেখে আসছো যে ধরো প্রতিধ্বনি কি এই পর্যন্ত গেল শব্দটা আবার এই পর্যন্ত আসলো, অর্থাৎ এইটুকু ডিস্টেন্স যদি ডি হয় এতটুকু ডিস্টেন্সও ডি। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম কি যে আমরা একটা সূত্র জানি যে এস ইকুয়ালস টু ভিটি, কিন্তু প্রতিধ্বনির বেলায় কিন্তু এস ইকুয়ালস টু ভিটি আমরা লিখি না, কি লিখি? 2d ইকুয়ালস টু ভিটি। প্রশ্নে কেন 2d ইকুয়ালস টু ভিটি লিখি? কারণ হচ্ছে একবার শব্দটা গেছে, প্রতিধ্বনির জন্য কি হবে? একবার শব্দটা যাবে, এরপর হচ্ছে প্রতিফলিত হয়, মানে প্রতিফলিত ওইটা আবার কি ফেরত আসতে হবে, অর্থাৎ এই জন্য আমরা বলি যে 2d ইকুয়ালস টু ভিটি। ঠিক আছে, তাহলে এইটা আমরা প্রতিধ্বনির বদলায় গতির এই সূত্রটা আমরা লিখি না, তার বদলে আমরা লিখি 2d ইকুয়ালস টু ভিটি। তাহলে এখান থেকে আমাদের কি চাইছে যে উৎস এবং প্রতিফলক তলের, ধরলাম এটা উৎস আর এটা হচ্ছে প্রতিফলক তল, তো অর্থাৎ উৎস এবং প্রতিফলক তলের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডি চাইছে। তাহলে আমরা বলতে পারি বা ডি ইকুয়ালস টু ভিটি বাই 2। তাহলে ভি এর মান কত? এসআইটি দেওয়া আছে 340 ইন্টু টি এর মান কত? 1.5 ডিভাইডেড বাই 2। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার আসবে। আমরা আনসারটা দেখি কত আসে। 340 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2, 255। আমাদের আনসার আসে হচ্ছে 255 মিটার। খরগোশ 255 মিটার। তারপর 29 নম্বর এমসিকিউতে বলছে যে শব্দের তীব্রতার একক কি? যশোর বোর্ড 24 সালে আসছে। তো শব্দের তীব্রতার একক আমরা যারা বই অ্যাটলিস্ট রিডিং দিছে এটা কিন্তু জানার কথা যে এটা খুবই পপুলার একটা এমসিকিউ। সেটা হচ্ছে শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। অথবা নিচে কিন্তু ওই সেম কোশ্চেনই আসছে যে শব্দের তীব্রতার একক হলো চিটাগাং বোর্ড 24 সালে আসছে, কিন্তু এখানে কিন্তু আর ওয়াট পার মিটার স্কোয়ার দেয় নাই, ওরা একটু চালাকি করছে, ওরা জুল টুল দিয়ে ভাঙা করছে। তাহলে কথা হচ্ছে এটা আমরা কিভাবে করতে পারি? আমরা যদি বলি যে ওয়াট পার মিটার স্কোয়ার অর্থাৎ মানে কি উপরে ওয়াট নিচে মিটার স্কোয়ার। আচ্ছা ওয়াট কিসের একক? ওয়াট কিসের এসআই একক? ক্ষমতার। তাহলে ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। এই সূত্র তো আমরা জানি, ঠিক না? ডব্লিউ বাই টি। তাহলে ডব্লিউ মানে কি? কাজ, আর কাজের হচ্ছে এসআই একক কি? জুল, জুল পার সেকেন্ড ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। অর্থাৎ ওয়াট যেই কথা জুল পার সেকেন্ড একই কথা, তার মানে উপরে আমরা লিখতে পারি জুল পার সেকেন্ড ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। তো এই জিনিসটাই যখন আমি উপরে নিয়ে আসবো তখন আমরা বলতে পারি যে জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, অর্থাৎ জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার কম। তাহলে আমরা কি পাইলাম? শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার বা জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মোটামুটি হচ্ছে শব্দ তরঙ্গ চ্যাপ্টারটা আমাদের আমি ট্রাই করেছি বেস্টভাবে যে কমপ্লিট করার, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে এখন তোমাদের এইচডব্লিউ দেবো, তোমরা অবশ্যই এইচডব্লিউ তুলে নেবে এবং এইচডব্লিউগুলো অবশ্যই টাইমলি করবে। আচ্ছা, তোমাদের এইচডব্লিউ হচ্ছে প্রথমে তোমরা হচ্ছে ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশা রাখতেছি যে সবাই মনোযোগ সহকারে করছো। তো যে কাজটা করবে সেটা হচ্ছে শব্দ তরঙ্গ যে অধ্যায়টা আছে, তো এই তোমরা হচ্ছে ক্লাসের এই যে 30টা এমসিকিউ করালাম এটা যদি তোমরা বুঝে থাকো এবং হচ্ছে তোমরা প্রথম যে কাজটা এই 30টা এমসিকিউ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মানে ভালোভাবে মনোযোগ সহকারে করলে এটা আমি আশা রাখতেছি যে তোমরা সবাই বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। এরপর যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা মেইন বুকটা খুলবে, মেইন বুকটা খুলে আর তোমাদের হচ্ছে শব্দ তরঙ্গ ফিজিক্সের মেইন বুকটা খুলে শব্দ তরঙ্গ যে অধ্যায়টা আছে এটার মেইন বুকটা একবার ভালোভাবে বুঝে বুঝে রিডিং দিয়ে নিবে, ঠিক আছে? তো আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা যদি এই 30টা এমসিকিউ একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে ক্লাসটা দেখো এবং এই 30টা এমসিকিউ যদি তোমরা বুঝে থাকো আর তোমরা হচ্ছে এই যে শব্দ তরঙ্গ যে অধ্যায়টা আছে এটা যদি মেইন বুকটা ভালোভাবে একবার বুঝে বুঝে রিডিং দিয়ে নাও তাহলে এটা আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা এই প্রিভিয়াস ইয়ার্সের বোর্ডে আসা পরের যে কাজটা যে প্রিভিয়াস ইয়ার্সের বোর্ডে আসা 100টা এমসিকিউ সলভ করা এগুলোর ম্যাক্সিমাম এমসিকিউ তোমরা নিজেরাই একদম বেস্টভাবে করতে পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস, সকলে ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।